যে বঙ্গবন্ধুর বাড়িটাকে বুলডোজার দিয়ে গুড়াইয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়ার অর্থ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গুড়িয়ে দেওয়া। এই মবের যেই তাণ্ডব, এটি কোনোভাবেই লাগাম টানতে পারছে না সরকার। সেই সরকারের সঙ্গে বিএনপি কি কোনো সমঝোতা আছে? এবং এই কাজগুলো করেছে বিএনপি কর্মীরা খালেদা জিয়ার নামে স্লোগান দিয়েছে, এবং যেই ব্যক্তি কে এম নুরুল হুদাকে জুতাপেটা করছিলেন তিনি একজন মিরপুরের একজন ওয়ার্ড কমিটির নেতা। আপনাকে ধন্যবাদ এই কারণে যে আজকে একটা বিশেষ সময়ে আপনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন, সেই কারণে আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি। আর বাংলাদেশের মানুষকে আমার সালাম জানাচ্ছি, যারা বিদেশে বসে শুনছেন তাদেরকেও আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আসলে আমি চিন্তা করেছিলাম কিছুদিন আমি কথা বলা থেকে বিরত থেকে দেখব যে কি হয় বাংলাদেশে। কারণ আমাদের দল একটা অবস্থানে গিয়েছে, সেই অবস্থান থেকে তারা কিছু কথা বলছেন, তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেই প্রেক্ষাপটে যেহেতু আমি একটা দল করি, আমি এটা খুব সচেতন ভাবে এবং গভীরভাবে লক্ষ্য করছিলাম যে সম্ভবত আমাদের দলের সঙ্গে ইউনূস সাহেবের যে কথাবার্তা বা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে আমি বুঝতে পেরেছি, বলবো না, আমি জানতে পেরেছি। এটা পরে একটু অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু আমি এরপরে একদিন বলেছিলাম যে আমি কোনো কথা বলবো কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার উপরে যদি কোনো আক্রমণ হয়, আমি তখন মুক্তিযোদ্ধা হিসাবে আমার কথা বলতেই হবে। তা না হলে বিবেকের সঙ্গে আমাকে প্রতারণায় সামিল হতে হবে, বিবেক আমাকে দংশন করবে। আমি কালকে যে ঘটনাটি দেখলাম, কালকে বা পরশু বোধহয়, এটা বাংলাদেশে আমি বারবার বলছিলাম, যা শুরু হয়েছে এইটা কোন দেশে, কোন সভ্য মানুষের দেশে সামান্যতম মানবাধিকার যেখানে আছে সেই সব দেশে এই ধরনের কাণ্ড হয়েছে বলে আমার জানা নেই। এটা তো চলছে প্রথমে 5ই আগস্টের কিছুদিন পরেই। 5ই আগস্ট কেন্দ্রিক যারা নেতৃত্ব দিয়েছিল তাদের চেহারাগুলো মানুষের কাছে সুস্পষ্ট ভাবে প্রতিভাত হতে শুরু করল, এবং সেইখান থেকে দেখা গেল মব জাস্টিস শুরু হয়েছে। এবং সেই মব জাস্টিসের বা মবের এত ঘটনার মধ্যে যে দুইটি ঘটনা মানুষকে খুব ভাবিয়ে তুলেছে, খুব দুঃখ দিয়েছে, বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি মানে চোখের পানি ফেলতে বাধ্য করেছে। এর একটি হলো সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেলা, এবং সবচেয়ে বড় অপরাধ হলো 7 জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে মাটিতে পা দিয়ে মোড়ানো এবং আগুন দিয়ে পুড়ে দেওয়া। এই ব্যাপারে কোন দল কথা বলেছে বলে আমার জানা নাই। এমনকি সেনাবাহিনী 7 জন বীরশ্রেষ্ঠ সবাই সেনাবাহিনীর লোক। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে বাংলাদেশে আসতেও পারে নাই, এমনকি ইন্ডিয়াতেও পৌঁছতে পারে নাই, পাকিস্তানের একটা বিমান নিয়ে এসেও উড়ে আসতে চেয়েছিল, সেইখানে তার বিমানকে পাক বাহিনী ভূপাতিত করে এবং সেইখানে তিনি শহীদ। সেই যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তার ভাস্কর্যটাকেও ভেঙে চুরমার করে দিয়ে পা দিয়ে পারানো হলো। এই ব্যাপারেও সেনাবাহিনী বা কোন রাজনৈতিক দলের মুখ থেকে আমি কোনো কথা শুনিনি। শুধু আমার মতো একজন লোক, যার কোনো শুধু মুক্তিযোদ্ধা ছাড়া
তেমন কোনো পরিচয় আমার নাই, যদিও আমি একটা রাজনৈতিক দলের উপদেষ্টা, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য। ওইটা অর্গানাইজেশনের কোনো পজিশন নয়। তারপরে আমি সমস্ত সাহসিকতা নিয়ে এইসব অপকর্ম, এইসব নরপশু নরাধমদের অপকর্মের আমি বিরোধিতা করেছি। এটা হলো একটা। আরেকটা হলো যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো এবং তার বাড়ি যেদিন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আমার কাছে মনে হয়েছিল মানুষ বাংলাদেশে, আমার যত মানুষের কাছে দেখা হয়েছে, যত মুক্তিযোদ্ধার কাছে, শত শত মুক্তিযোদ্ধা আমাকে ফোন করে, হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং অনেকে আমার সঙ্গে যোগাযোগ করে এবং করছে। প্রত্যেকের একটা মারাত্মক ধরনের অন্তরের কান্না হলো যে বঙ্গবন্ধুর বাড়িটাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়ার অর্থ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গুড়িয়ে দেওয়া। এই দুইটা ঘটনায় কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেছে এটা আমার জানা ছিল না, বরং সেনাবাহিনীকে আমি দেখেছি চৌকিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছে। সেই সময় যে সেনাবাহিনী বা একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক, সেই সেনাবাহিনী পরবর্তী সময়ে বলল যে আমরা আর কোন মব সৃষ্টি করতে দেব না এবং এইটাকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব। হ্যাঁ, তারা যে কোনো মূল্যে প্রতিহত করে। আমি 6-7-এ পাস্ট পারফেক্ট টেন্স এর একটা কথা ছিল, ট্রেন ছাড়িবার পরে যাত্রী স্টেশনে পৌঁছিল, ডাক্তার আসিবা আগেই রোগী মারা গিয়েছিল। এই কথাগুলো যে কে লেখছে আমি জানি না। এই কথাগুলো সাংঘাতিক ভাবে আমাদের সেনাবাহিনী মব মোকাবেলার নামে ফলো করছে। ঘটনা ঘটে যাওয়ার পরে তারা কিছু কিছু ব্যাপারে দেখলাম, রংপুরে একটা ব্যাপারে তারা কিছু পদক্ষেপ নিল, আর 3 দিন পরে আজকে দেখলাম একজনকে গ্রেফতার করলো। যে প্রথম এবং প্রধান ব্যক্তিকে আমি দেখলাম একজন মুক্তিযোদ্ধার গালে জুতা দিয়ে পিটাচ্ছে, একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিচ্ছে। আমার কথাটা এই জায়গাতে, আমি এই লোকটির এত সমালোচনা করেছি, এই চিফ ইলেকশন কমিশনারের ওই যে মায়ের পুতেরা যারা এখন এই জুতা তার গলায় দেয়, আমি বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম, আমার মতো এত বেশি সমালোচনা সেই রকিবুল হুদা সাহেবের কেউ করে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, এটা আবারও বলছি, চ্যালেঞ্জ করলাম। আমি আমার মতো সমালোচনা রকিবুল হুদা সাহেবের কেউ করে নাই। এমন কি 18 নির্বাচন নিয়ে আমি যে কবিতা নুরুল হুদা 18 নির্বাচন নিয়ে আমি যে কবিতার লাইন বলেছি, নিশিতে যাইও ইলেকশনে রে বন্ধুরা, নিশিতে যাইও ইলেকশনে, জ্বালাইয়া ইলেকট্রিক বাতি, নৌকায় সিল মারিব সারা রাতি, কব কথা পুলিশের শোনে। এত কথা আমি বলেছি। এমনকি আমি এমনও বলেছি যে আমার এলাকায় একটা গ্রাম আছে হবিগঞ্জে, সুনামগঞ্জের সাল্লা থানায় কামারগাঁয়ের চোরের যে ইমান আছে, এই নির্বাচন কমিশনের এতটুকু ইমানও নাই। এইসব কথা আমি বলেছি বাংলাদেশে। তারপরেও আমি বলবো নুরুল হুদা অন্যায় করেছেন এবং অন্যায় যদি করে উনি নিশ্চয়ই অন্যায় করার শাস্তি উনি পাবেন। আমি খুব ক্লিয়ারলি বলি, উনাকে যদি পুলিশ গিয়ে ধরে নিয়ে জেলখানায় নিত অথবা রিমান্ডে নিত, আমার কোনো কথা থাকতো না। উনার কঠিন বিচার সুষ্ঠুভাবে যদি হতো আইনগতভাবে, তাতেও আমার কোনো কথা থাকতো না। আমার কথা হলো, একটা লোককে মব কেন ধরবে? আর মব যদি ধরে তাইলে সেনাবাহিনীর যে ওয়াদা মানুষের কাছে, সেই ওয়াদার কি হবে? কারণ সেনাবাহিনীকে তো মানুষ সার্বভৌমত্বের প্রতীক মনে করে। আর পুলিশ কোথায় থাকে? সবচেয়ে বড় কথা আমি যেটি বলতে চাই, প্রকৃষ্ট কথা, উনাকে জুতা দিয়ে পিটানো হয়েছে যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধারা এখন জুতার পিঠা খাবে, জুতার মালা গলায় দিবে। এইটা শুরু হয়েছে বহুদিন, প্রথম 5ই আগস্টের পর থেকে। এই যে আমি বলেছি একটা কালো শক্তি এই দেশে রাষ্ট্র ক্ষমতা চক্রান্তমূলক ভাবে বকলমে দখল করে এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে তারা ধ্বংস করে দিতে চায়। আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া শুরু হয়েছিল 14 গ্রাম থেকে, যেখানে ওই কালো শক্তি জামাতের সেই সব নরপশু নরাধমেরা একজন মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়েছিল। সেটার কোনো প্রতিকার হয়েছে বলে আমার জানা নাই, জনগণ সেটা জানে না। এবং আমি মনে করি যে ওই যে নুরুল হুদা সাহেবের গলায় জুতার মালা দেওয়া হয়েছে এবং গালে জুতার বাড়ি দেওয়া হয়েছে, যারা দিয়েছে তাদের পূর্বপুরুষের ইতিহাসটা একটু জানা দরকার। বিশেষ করে ওই ছেলেটা যে আমি দেখলাম, সে যে দলই করুক, বলা হচ্ছে সে স্বেচ্ছাসেবক দল করছে, যে দলই সে করুক, ওর বাপ কি করত অথবা ওর দাদা ওর গোষ্ঠী কি করত মুক্তিযুদ্ধে, এইটা একটু আমার জানা দরকার। আমি চ্যালেঞ্জ করলাম, আমি আবারও বলি আমি চ্যালেঞ্জ করলাম, এই ছেলেটির নিশ্চয়ই বংশীয় পরিচয় হবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে। এই ছেলেটির বাপ দাদার পরিচয় বা বংশীয় পরিচয় হবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির সাথে। হয় আল বদর, না হয় আল শামস, না হয় রাজাকার, না হয় দালালের ছেলে, না হয় শান্তি কমিটির ছেলে বা নাতি, এই জায়গাতে যাবে। এইটা আমি চ্যালেঞ্জ করে বললাম। যদি এটা মিথ্যা হয়, আমি হয়তো বা রাজনীতিতে ভুল হব, আমার দৃষ্টিভঙ্গি ভুল হবে না, আমার বক্তব্য ভুল হওয়ার কোনো কারণ নাই। কাজে ওই যে রাজাকারের ছেলেরা, আল বদর আল শামসের ছেলেরা, দালালের ছেলেরা, যাদেরকে ওই কয়েকদিন আগেও শেখ মুজিবকে আর চার নেতাকে আর ওই মন্ত্রী ওই এমপিদেরকে ছোট করতে গিয়ে একটা সত্য কথা বলেছে যে এই দেশের পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যারা সহযোগী শক্তি ছিল, তাদের মধ্যে আল বদর, রাজাকার, আল শাম, জামাত, নেজাম এবং মুসলিম লীগ ছিল। এবং আমার ধারণা এই ছেলেটি বা যারা এইসব করে, মুক্তিযোদ্ধার গলায় যারা জুতার মালা দেয়, তাদের হৃদয়ে ক্ষরণ আছে, তাদের হৃদয়ে রক্তকরণ হয়। হয়তোবা তার বাপ অথবা তার দাদা অথবা তাদের গোষ্ঠীর কোন লোক মুক্তিযুদ্ধে বিরোধিতা করার কারণে মুক্তিযোদ্ধাদের হাতে হয় নিঃশেষ হয়ে গিয়েছিল, জীবন শেষ হয়ে গিয়েছিল, অথবা তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে কুকুরের মতো এই দেশে বেঁচে আছে। তারা এখন তার প্রতিশোধ নিচ্ছে বলে আমি মনে করি। কাজে আমি আমার দলকেও বলবো, আমার দল নিশ্চিতভাবে এই ধরনের ঘটনা সমর্থন করে না। এই কারণে করে না, আমি করি না এই কারণে, আমি চাই না দেশের কোনো পরিবর্তন হলে আমার গলায় জুতার মালা পড়ুক, আমাকে কেউ গালে জুতা দিয়ে বাড়ি দেখ। আমি চাই না এখন যারা সরকার চালাচ্ছে তাদের গলায় জুতার মালা দেওয়া হোক অথবা গালে জুতার বাড়ি দেওয়া হোক। আমি চাই না রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারো বাড়িতে আগুন দেওয়া হোক, কারো বাড়িতে বুলডোজার চালানো হোক, কারো বাড়িতে মব ঢুকে তার স্ত্রী পুত্র পরিজনকে হত্যা করা অথবা মারধর করে সমস্ত সম্পদ লুট করা হোক। এইটা আমি বাংলাদেশে চাই না, চাই না, চাই না। এতে আমার যা হবে হবে। আমি খুব ক্লিয়ারলি বলেছি, এই ধরনের লোকেরা যারা পাকিস্তান আমলে কয় বেটা সিএসপি, যে ছেলেগুলো এই কাজ করছে, এদের বাড়িতে সিএসপি আছে, কয়টা বাড়িতে বিসিএস আছে, কয়জন সিনিয়র সচিব ছিল। নুরুল হুদার ভুলের কোনো মানে কমতি নাই, প্রায়শ্চিত্ত তার ভুলের করতেই হবে, কিন্তু সেই প্রায়শ্চিত্তটা এইটা না তার গালে জুতার বাড়ি দেওয়া হবে, প্রয়োজনে তাকে বিচার করে ফাঁসি দেওয়া হবে। কিন্তু এইভাবে অত্যাচার করলে জনম জনম এই জিনিসটা কিন্তু থেকে যাবে, পৃথিবীর কাছে ভুল ইনফরমেশন যাবে। এটা যদি বিএনপির নামে হয়ে থাকে, যেটা হয়েছে আমি দেখলাম যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমাদের
তারেক রহমান সাহেবের নামে স্লোগান দিয়া, বিএনপির নামে স্লোগান দিয়া ঘটনাগুলো ঘটছে, আমি আমার কাছে এখনো বিশ্বাস হতে চায় না। যদি এটা সত্যিই হয় তাইলে বিএনপি সম্পর্কে এই পৃথিবীর মানুষের কাছে, দেশের মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাবে। অপরাধ আমি খুব ক্লিয়ারলি আরো বলি, একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে করা হলো, আমি এটা আগে থেকে বলছি, আজকে 6 মাস বা 8 মাস যাবত বলছি, কোন মুক্তিযোদ্ধার বিচার এই ধরনের যুদ্ধ অপরাধীর আদালতে হতে পারবে না। যে আদালতে পাকিস্তান হানাদার বাহিনীর আলবদর রাজাকারদের বা দালালদের বিচার হয়েছিল, সেই আদালতে হবে না। এটা একদিন মানুষ জায়গায় উঠবে। আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেছি যে এই আদালতে তাদের বিচার হবে না, এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না, এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না। এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা, আমি আরো বলেছি, মুক্তিযোদ্ধারা নিশ্চিতভাবে এইসব মামলায় বেল পাওয়ার রাইট রাখে সারা পৃথিবীতে। আজ পর্যন্ত ভারতবর্ষ, যারা আন্দামান দ্বীপপুঞ্জে এক সময় নির্বাসিত হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা, তাদের ইতিহাস জেনে দেখো। অবশ্য ভারতের কথা বললে আবার বলবেন ভারতের দালাল, কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা কামীরা আমৃত্যু কেউ কোনদিন জেলে যায় নাই। ওই যে কিউবার ফিডেল ক্যাস্ট্রো, যিনি প্রথম দিন বাতিস্তাকে পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন, আমার সাথে যারা মুক্তিযুদ্ধ করেছে, আমার সঙ্গে যারা বিপ্লব করেছে, সেই বিপ্লবীরা কোনোদিন জেলখানায় যাবে না, তাদের হাতে কোনোদিন বেড়ি পরানো যাবে না। হ্যাঁ, সে যদিও মহা ভুল করে, তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে সে জেলে যাবে।